তোমরা যারা রেলের জন্য পড়ছো, সে এএলপি হোক, টেকনিশিয়ান অথবা গ্রুপ ডি, জানোই তো সায়েন্সের জন্য তোমাকে কিন্তু এনসিইআরটির বই পড়তেই হবে। আর আমি তোমাদের এনসিইআরটির নবম আর দশম শ্রেণীর প্রত্যেকটা অধ্যায়ের উপরে আমি তোমাদের কিন্তু 3টে করে ক্লাস করিয়ে দিয়েছি। যেখানে দশম শ্রেণীর বেশ কিছু অধ্যায় বাকি আছে, সেগুলো কিন্তু আমি একই রকমভাবে 3টে করে ক্লাসের মাধ্যমে 2বার করে বুঝিয়ে দেবো, এবং তারপরে একবার এমসিকিউ থাকবে। এবং তার পাশাপাশি আমি তোমাদের আরও একবার করে রিভিশনের মাধ্যমে কিন্তু এমসিকিউ তুলেছি, যে প্রত্যেকটা অধ্যায়ের ওপরেই আমি তোমাদের একদম এনসিইআরটির পাঠ্য বইয়ের লাইন ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু যতগুলো প্রশ্ন হয় হোক, আমি কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে এমসিকিউগুলো তুলছি। এগুলো কিন্তু আমি প্রশ্ন বলবো, সঙ্গে সঙ্গে তুমি কিন্তু নিজেই অ্যান্সার বলবে, ঠিক আছে? আর কি করবে, যে অধ্যায়টা আমি যেদিন ধরবো, আমি কিন্তু নবম আর দশম শ্রেণী প্রত্যেকটা অধ্যায় তোমাদের এইভাবে করিয়ে দেবো, এখানেই পাবে। তা প্রত্যেকটা অধ্যায় আগে তুমি কি করবে, পাঠ্য বইটা পারলে পড়ে নিবা। আর যদি আমার টেলিগ্রামে যুক্ত থাকো, তাহলে তো সেখান থেকে তুমি ভালো মতোই বুঝে নিয়েছো। এবার প্রশ্নগুলোর অ্যান্সার দাও। বলো বলো আমাদের চারপাশে যা কিছু আছে, বিজ্ঞানীরা তাদের কি নাম দিয়েছেন? শক্তি, পদার্থ, বস্তু না কণা? কি হবে সঠিক উত্তর? পদার্থ যারা বলেছো, তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে নিম্নলিখিত কোন দুটো বৈশিষ্ট্য সব পদার্থেরই থাকে, সে কঠিন অবস্থার পদার্থ হোক, তরল বা গ্যাসীয়? সব ধরনের পদার্থের মধ্যেই কোন দুটো বৈশিষ্ট্য সাধারণ আর কি থাকে? বলো রং ও গন্ধ, ভর ও আয়তন, আকার ও আকৃতি, নাকি ভর ও গতি? সঠিক উত্তর ভর ও আয়তন। সব মেলাবে মানে, হ্যাঁ, তারপরে আমাকে লাস্টে জানাবে যে তুমি কতগুলো সঠিক বলতে পেরেছো। বলো প্রাচীন ভারতীয় দার্শনিকগণ কয়টি উপাদানকে পদার্থের মূল উপাদান হিসাবে মানতেন? বলো 4টি, 5টি, 6টি না 7টি? সঠিক উত্তর 5টি। 5টি মাথায় রাখবে, প্রাচীন ভারতীয় দার্শনিকগণ 5টি উপাদানকে মূল উপাদান হিসেবে মানতেন। এবার বলো এই যে 5টি মূল উপাদান, যাকে বলা হয় পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্ব বলতে কোন কোন উপাদানগুলোকে বোঝানো হয়? এই 5টি মূল উপাদান কি কি দেখে নাও, 4টে অপশান দেখে নাও। বলো সঠিক উত্তর কী হবে? যেখানে দাদা অপশান এ বায়ু, পৃথিবী, অগ্নি, আকাশ, জল, তাই না? বলছে যখন জলে লবণ বা চিনি দ্রবীভূত করা হয়, তখন কণাগুলো কোথায় যায়? বলো বলো বায়ুতে কি মিশে যায়, নাকি জলের কণার ফাঁকে জায়গা করে নেয়, নাকি অদৃশ্য হয়ে যায়, না তলায় জমে থাকে? বলো কি হবে সঠিক উত্তর? এই যে লবণ এবং চিনি, যে তুমি যাই দ্রবীভূত করো না কেন, দেখবা সেগুলো কি জলের কণার ফাঁকে জায়গা করে নেয়, তাই না? অপশন বি যারা বলেছে সঠিক উত্তর। বলছে আয়তনের এসআই একক কি? বলো লিটার, ঘনমিটার, ঘন সেন্টিমিটার, নাকি মিলিলিটার? কি হবে আয়তনের এসআই একক? হচ্ছে ঘন মিলিলিটার, অর্থাৎ মিটার কিউ। অপশন বি সঠিক উত্তর। বলছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্রবণকে বারবার লঘু করার পরেও কেন জল রঙিন থাকে? বলো কারণ কি? কারণ কি কণাগুলো অদৃশ্য হয়ে যায় তাই, নাকি কণাগুলো খুব দ্রুত এবং সর্বত্র ছড়িয়ে পড়ে, নাকি কণাগুলো একসাথে জমে থাকে, নাকি কণাগুলো গ্যাসে রূপান্তরিত হয়? কি হবে সঠিক উত্তর? অপশন বি যারা বলেছো, যে কণাগুলো খুব ক্ষুদ্র এবং সর্বত্র ছড়িয়ে পড়ে, তাই না? দেখো সেই জন্যই তো তোমার এই যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের দ্রবণকে বারবার লঘু, লঘু মানে কি বলতো? লঘু মানে পাতলা, বারবার পাতলা করলেও কিন্তু রঙিন থেকে যায় জলটা, তাই না? বলো ধূপকাঠি জ্বালালে দূরে বসেও কেন গন্ধ পাওয়া যায়? বলো কণাগুলো স্থির থাকে তাই, নাকি কণাগুলো নিরবিচ্ছিন্নভাবে গতিশীল, না কণাগুলো অদৃশ্য হয়ে যায়, না কণাগুলোর ভর হারায়? কি হবে সঠিক উত্তর? অপশন বি, যে কণাগুলো নিরবিচ্ছিন্নভাবে গতিশীল। অনেকে মনে করছে তা কি সব প্রশ্ন করাচ্ছে ধূপকাঠি দিয়ে। আমি কিন্তু বলেই দিয়েছি যে তোমাদের এই ক্লাস করানোর উদ্দেশ্য হচ্ছে এনসিইআরটির এক একটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে এমসিকিউ করা, বুঝতে পারলে? সেই জন্য যেমন প্রশ্ন আসবে সেরকমই আমি তুলে করিয়েছি। দেখো গরম জলে দ্রবণ তৈরির গতি ঠান্ডা জলের তুলনায় বেশি কেন? বলো বলতে চাইছে তুমি যদি একটা গরম জলে মানে কোনো কিছু মেশাও, তাহলে সেটা তাড়াতাড়ি গুলে যায় কেন? বুঝতে পারছো? ঠান্ডা জলের তুলনায় তাড়াতাড়ি গুলে যায় কেন? কারণ কি? কারণ গরম জলের কণাগুলো স্থির থাকে তাই, নাকি গরম জলে কণাগুলো দ্রুত গতিশীল হয় সেই জন্য, নাকি গরম জলে কণাগুলো অদৃশ্য হয়, না ঠান্ডা জলের কণাগুলো দ্রুত ছড়িয়ে পড়ে তাই? কোনটা সঠিক উত্তর? অপশন 2, অর্থাৎ গরম জলের কণাগুলো দ্রুত গতিশীল হয় সেই জন্যই, তাই না? বলো কালি জলে দিলে কি হবে? কি হয় কালি জলে দিলে কি হবে? কালি ওপরে ভেসে থাকে,
নিচে জমা থাকে, নাকি সময়ের সাথে সাথে সমভাবে ছড়িয়ে পড়ে, নাকি জলের রং পরিবর্তন হয় না? এটা তো হবেই না, তাই না? সঠিক উত্তর অপশন সি যারা বলেছো, যে সময়ের সাথে সাথে সমভাবে ছড়িয়ে পড়ে। পদার্থের কণাগুলো অবিরাম গতিশীল হওয়ার কারণে এদের কি শক্তি থাকে? বিভব শক্তি, রাসায়নিক শক্তি, গতিশক্তি, নাকি তড়িৎ শক্তি? গতিশক্তি যারা বলেছো তোমাদের সঠিক উত্তর। বলছে তাপমাত্রা বৃদ্ধি পেলে পদার্থের কণাগুলোর গতিশক্তি কি হয়? কমে যায়, অপরিবর্তিত থাকে, বৃদ্ধি পায়, নাকি বিলীন হয়ে যায়? কি হবে? তাপমাত্রা বৃদ্ধি পেলে পদার্থের কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়। অপশন সি আমাদের সঠিক উত্তর। বলছে দুটো ভিন্ন পদার্থের কণার স্বতঃস্ফূর্তভাবে মিশে যাওয়ার ঘটনাকে কি বলে? সঞ্চালন, ব্যাপন, প্রবাহন, নাকি সংঘর্ষ? সঠিক উত্তর ব্যাপন যারা বলেছো, যে দুটো ভিন্ন পদার্থের কণা স্বতঃস্ফূর্তভাবে মিশে যাওয়ার ঘটনাটাই হচ্ছে ব্যাপন। বলো ব্যাপন দ্রুত হওয়ার প্রধান কারণ কি? তাপমাত্রা কমে যাওয়া, নাকি কণাগুলোর সংখ্যা বৃদ্ধি, না তাপ প্রয়োগে কণার গতি বৃদ্ধি, না কণার আকার ছোট হওয়া? কোনটা? সঠিক উত্তর যে ব্যাপন দ্রুত হওয়ার প্রধান কারণ হলো তাপ প্রয়োগে কণার গতি বৃদ্ধি পাওয়া। অপশন সি আমাদের সঠিক উত্তর। বলছে কঠিন পদার্থের কোন বৈশিষ্ট্যটি সঠিক? বলো বলো কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই, এটা কি হবে? হবে না, তাই না? বলছে নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন দুইই আছে, নির্দিষ্ট আকার নেই কিন্তু নির্দিষ্ট আয়তনও নেই। বলছে সহজে সংকুচিত করা যায়। বলো কি হবে? সঠিক উত্তর অপশন বি, যে নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন দুটোই কিন্তু কঠিন পদার্থের আছে, তাই না? বলছে রাবার ব্যান্ডকে টানলে আকারের পরিবর্তন হয়, তবুও একে কঠিন পদার্থ বলা হয় কেন? বলো। কারণ এটি তরল, এটি গ্যাসীয়, নাকি হচ্ছে বল সরালে এটি আবার আগের আকার ফিরে পায়, কারণ এটি ভেঙে যায় না? কোনটা সঠিক উত্তর হবে? অপশন তিন মানে সি যারা বলেছো, যে কারণ কি? কারণ হচ্ছে বল সরালে এটি আবার আগের অবস্থায় ফিরে আসে, তাই না? বলছে স্পঞ্জকে চাপ দিলে সংকুচিত হয়, তবুও এটি কঠিন পদার্থ কেন? বলো। কারণ কি? কারণ এতে অসংখ্য ছিদ্র থাকে যেগুলো বায়ুতে ভরা থাকে, নাকি এটি তরল পদার্থ, নাকি অর্ধেক কঠিন পদার্থ অর্ধেক তরল, নাকি এটি সহজে প্রবাহিত হয়? কি হবে? যে অপশান এ, যে এতে অসংখ্য ছিদ্র থাকে এবং যেগুলো বায়ুতে হচ্ছে ভরা থাকে, তাই না? ওই ছিদ্রের মধ্যেই বায়ু ভরা থাকে, চাপ দিলেই বায়ু বেরিয়ে যায়, তাই না? বলো তরল পদার্থের কোন বৈশিষ্ট্যটা সঠিক? নির্দিষ্ট আকৃতি আছে কিন্তু আয়তন নেই, নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকার নেই, নির্দিষ্ট আকৃতি এবং আয়তন দুইই আছে, না কোনোটিই নয়? সঠিক উত্তর অপশন বি যারা বলেছো, যে নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই তরল পদার্থের। গ্যাসীয় পদার্থের কোন বৈশিষ্ট্যটা সঠিক? বলো অপশান দেখে খুব সহজেই বলবা যে গ্যাসীয় পদার্থ না নির্দিষ্ট আকার আছে, না নির্দিষ্ট আয়তন আছে, কিছুই নেই, আকার আয়তন কিছুই নেই, তাই না? বলছে গ্যাসীয় পদার্থকে সহজে সংকুচিত করা যায় কেন? বলো। কারণ কি? কারণ কণাগুলো খুব কাছাকাছি থাকে তাই, নাকি কণাগুলো দূরে দূরে থাকে এবং ফাঁকা স্থান বেশি থাকে তাই, নাকি কণাগুলো স্থির থাকে, নাকি এদের হচ্ছে ভর থাকে না? কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর অপশন বি, যে কণাগুলো দূরে 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 থাকে এবং ফাঁকা স্থান বেশি থাকে। বলো গ্যাসীয় পদার্থের সংকোচনশীলতা কঠিন ও তরলের তুলনায় বেশি হওয়ার কারণ কি? কারণ কি? কি কারণ? বলো। যে হচ্ছে কণাগুলোর মধ্যে কোনো ফাঁকা স্থান নেই, নাকি স্থির অবস্থায় থাকে, নাকি কণাগুলোর মধ্যেকার ফাঁকা অনেক বেশি থাকে, নাকি কণাগুলো দৃঢ়ভাবে যুক্ত থাকে? বলো কি জন্য? কারণ কি? কারণ গ্যাসীয় পদার্থের সংকোচনশীলতা বেশি, এই কারণেই, কারণ এর মধ্যেকার ফাঁকা স্থান কিন্তু অনেক বেশি থাকে। অপশন সি আমাদের সঠিক উত্তর। বলছে রান্নাঘরের গন্ধ দূর থেকে অনুভব করা যায় কেন? বলো, চারটা অপশন দেখো, দেখে বলো। সঠিক উত্তর কি হবে? কারণ যে হচ্ছে গ্যাসের কণাগুলো দ্রুত গতিতে চলাচল করে এবং ব্যাপনও বেশি হয়, সেই জন্য কিন্তু আমরা অনেক দূর থেকেই কোনো কিছু রান্না হলে তার গন্ধটা পেয়ে যাই। বলো গ্যাসের চাপ সৃষ্টি হয় কিভাবে? চাপ সৃষ্টি হয় কিভাবে বলো? কণাগুলো পরস্পরে টেনে রেখে, নাকি পাত্রের দেওয়ালে ধাক্কা দেয়, নাকি কণাগুলো স্থির থাকে, নাকি কণাগুলো নিচের দিকে বসে যায়? বলো
কি হবে, যে গ্যাসের চাপ সৃষ্টি হয়, কি হবে, যে কণাগুলো পাত্রের দেওয়ালে ধাক্কা দেয় বলেই তো একটা চাপের সৃষ্টি হয়, তাই না? আচ্ছা, পরে প্রশ্ন, কোন ক্ষেত্রে পিস্টনটিকে সহজে প্রবেশ করানো যায়? তুমি দেখো চকের গুঁড়ো ভর্তি সিরিঞ্জে চকের গুঁড়ো ভরতে তুমি কি সহজে প্রবেশ করতে পারবে, নাকি জল ভরতে, নাকি ফাঁকা বা অর্থাৎ গ্যাস ভরতে, নাকি সবগুলোতেই সমান হবে, কোনটাই? সঠিক উত্তর বুঝতেই পারছো, অপশান সি, যে ফাঁকা বা গ্যাস ভরতে সিরিঞ্জে কোনো অসুবিধাই হবে না, খুব দ্রুত হয়ে যাবে, সহজেই প্রবেশ করানো যাবে। বলো, বস্তুর ঘনত্ব কিভাবে নির্ধারণ হয় বা নির্ধারিত করা যায়? ঘনত্ব সমান কি সেটাই জানতে চাইছে। দেখে নাও, চারটে অপশান দেখে বলো। ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাই না? বলছে নিচের পদার্থগুলোকে তাদের ঘনত্বের ঊর্ধ্বক্রমে সাজাও এবং বলছে কোন ক্রমটি সঠিক সেটা বলো। দেখো কি কি দিয়েছে, বায়ু, ধোঁয়া, তুলো, জল, মধু, চক, লোহা। ঘনত্বের ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় মানে যে পদার্থের ঘনত্ব সব থেকে কম সেটা সবার প্রথমে নাও, আর যার ঘনত্ব সব থেকে বেশি সেটা সবার লাস্টে নাও। বুঝতে পারছো? তাহলে অপশান দেখা মাত্র তুমি বলবে যে বায়ু তো আগে হবেই দাদা, তাই না? বায়ুর থেকে কার ঘনত্ব বেশি? ধোঁয়ার থেকে তুলোর থেকে জলের থেকে ঘনত্ব মধুর থেকে ঘনত্ব বেশি চকের থেকে লোহার ঘনত্ব বেশি, অর্থাৎ অপশন বি যারা বলেছো তোমাদের সঠিক উত্তর। পরে প্রশ্ন দেখো, কোন অবস্থায় কণাগুলো সবচেয়ে বেশি গতিশীল ধারণ করে? কোন অবস্থায় গতিশীলের কথা বলছে, বলো? কঠিন, তরল, গ্যাসীয়, না সব অবস্থায় সমান হয়? গ্যাস, তাই না? অপশন সি বলছে কোন অবস্থায় পদার্থের নির্দিষ্ট আকার থাকে কোন অবস্থায়? সঙ্গে সঙ্গে বলে দিবা কঠিন অবস্থায়, তাই না? অপশন এ যারা বলেছো চটপট হয়ে যাবে। দেখো এগুলো সোজা অধ্যায় বলে প্রশ্নগুলো একদম ইজি লাগছে তোমার কাছে। সব রকমই প্রত্যেকটা অধ্যায়ই আমি তোমাদের এইভাবে করিয়ে দেবো, একদম এনসিটি পাঠ্য বই খুঁটিয়ে কিন্তু এমসিকিউ করবো। তাতে যদি একটা অধ্যায় থেকে যদি 150টা প্রশ্ন হয়, এমসিকিউ হয়, তাও আমি করিয়ে দেবো, ঠিক আছে? বলছে কোন পদার্থকে প্রবাহী বলা হয়, বলো? শুধু গ্যাস, শুধু তরল ও গ্যাস উভয়কেই, নাকি তোমার হচ্ছে শুধু কঠিন হবে? প্রবাহী, বলো। প্রবাহী বলা হয় কাকে? তরল এবং গ্যাস উভয়কেই কিন্তু সঠিক উত্তর হবে, মাথায় রাখবে, ঠিক আছে? শুধু তরল নয়, তরল এবং গ্যাস উভয়কেই কিন্তু প্রবাহী বলা হয়। বলছে গ্যাস পাত্রের সমস্ত অংশ জুড়ে ছড়িয়ে পড়ে, কারণ কি? বলো কারণ কি? কারণ কণাগুলো স্থির থাকে তাই, না কণাগুলো অনিয়মিতভাবে দ্রুত গতিতে চলাচল করে, না কণাগুলো দৃঢ় মানে তো শক্ত, দৃঢ়ভাবে যুক্ত থাকে, নাকি কণাগুলো ভারী হয়? কি হবে সঠিক উত্তর? অপশন বি, যে কণাগুলো অনিয়মিতভাবে দ্রুত গতিতে চলাচল করে। দেখো একই কনসেপ্টের ওপরে ঘুরিয়ে ফিরিয়ে কত রকমভাবে প্রশ্ন কিন্তু আসতে পারে, বুঝতে পারছো? তোমাদের আমি এক পেজ মনে হয় তোমাদের দেখবা প্রথম ক্লাসটা মাত্র এক পেজের মধ্যে আমি বুঝিয়ে দিয়েছি, তো সেইখান থেকে কি কত রকমের প্রশ্ন হচ্ছে জানো? বলো গ্যাস পাত্রের দেওয়ালে চাপ প্রয়োগ করে কেন? কারণ কি? কারণ গ্যাসের ভর নেই, নাকি গ্যাসে কণার মধ্যেকার ফাঁকা নেই, নাকি গ্যাস কি বলছে কণাগুলো দেওয়ালে ধাক্কা দেয়, নাকি কণাগুলো তরলে রূপ নেয়? তাহলে সঠিক উত্তর কী হবে, যে গ্যাস পাত্রের দেওয়ালে চাপ প্রয়োগ করে কেন? কারণ কি? কারণ গ্যাসের কণাগুলো দেওয়ালে কি ধাক্কা দেয়, সেই জন্যই তো ধাক্কা দেয় বলেই তো একটা চাপের সৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো? বলো সাধারণত তরলের ঘনত্ব কঠিনের তুলনায় কম হলেও বরফ জলে ভাসে কেন? কারণ কি? কারণ বরফের ঘনত্ব জলের তুলনায় কম, নাকি বরফের ঘনত্ব জলের তুলনায় বেশি, না বরফের ফাঁপা জায়গা নেই, বা জল বরফের তুলনায় হালকা? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর অপশন বি, যে বরফের ঘনত্ব জলের তুলনায় হচ্ছে কম হবে, ঠিক আছে? মানে অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বরফের ঘনত্ব জলের তুলনায় কম বলেই কিন্তু বরফ জলে ভাসে, ঠিক আছে? বলো বায়ুমণ্ডলীয় চাপে যে নিম্নতম উষ্ণতায় কোনো কঠিন পদার্থ তরলে রূপান্তরিত হয় তাকে কি বলে? বলো কঠিন তরল হচ্ছে, বুঝতেই পারছো, গলন ঘটছে, অর্থাৎ যাকে তুমি কি বলবে? গলনাঙ্ক। বলো বরফের গলনাঙ্ক কত? বরফের গলনাঙ্ক হচ্ছে 0°C। এবার 0°C কি বলা হয়? তুমি তো জানোই যে 273 কেলভিন। অপশন সি যারা বলেছো তোমাদের সঠিক উত্তর হচ্ছে। পরে প্রশ্ন, বলো যে গলনের সময় বরফকে যে তাপ সরবরাহ করা হয় তা কি? তা
বলছে উষ্ণতা বাড়ায়, এটা উষ্ণতা হবে, ঠিক আছে। উষ্ণতা বাড়ায় না ভরের পরিবর্তন ঘটায়, নাকি কণার মধ্যে আকর্ষণ বল অতিক্রম করতে কাজে লাগে, নাকি তোমার হচ্ছে গলনের সময় তাপ নষ্ট হয়, কি হবে বলো? সঠিক উত্তর অপশন সি যারা বলেছো, যে গলনের সময় বরফকে যে তাপ সরবরাহ করা হয় তা কণার মধ্যে আকর্ষণ বল অতিক্রম করতে কাজে লাগে, তাই না? অপশন সি আমাদের সঠিক উত্তর। বলছে 1 কেজি বরফকে তার গলনাঙ্কে গলাতে যে তাপের প্রয়োজন হয় তাকে কি বলে বলো? বলো এই স্ফুটনাঙ্ক, গলন তাপ, নাকি তোমার হচ্ছে বাষ্পীভবন না গলনাঙ্ক? সঠিক উত্তর কি হবে? মাথায় রাখবে যে 1 কেজি বরফকে তার গলনাঙ্কে গলাতে তুমি যে তাপ দিচ্ছ সেটাই তো হচ্ছে গলন তাপ, তাই না? অপশন বি যারা বলেছো তোমাদের সঠিক। বলছে জলের স্ফুটনাঙ্ক কত, বলো কততে জল ফোটে? তুমি বলবো দাদা 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এখানে তো দেখছি না। তাহলে তুমি তো জানোই 100 ডিগ্রি সেলসিয়াস মানে 373 কেলভিন। অপশন সি যারা বলেছো। বাষ্পীভবনের লীন তাপের সংজ্ঞা কি বলো? বলো 1 কেজি কঠিন পদার্থকে গলাতে যে তাপের প্রয়োজন সেটাই কি লীন তাপ, নাকি 1 কেজি তরল পদার্থকে তার স্ফুটনাঙ্কে বাষ্পে রূপান্তরিত করতে যে তাপের প্রয়োজন হয় সেটা, নাকি গ্যাস থেকে তরলে রূপান্তরিত হতে তাপের নির্গমন, নাকি 4 নম্বর অপশন বলছে যে কোনো পদার্থের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে? বলো কি হবে সঠিক উত্তর? দেখেই বলবা যে দাদা সঠিক উত্তর অপশন বি, যে 1 কেজি তরল পদার্থকে তার স্ফুটনাঙ্কে বাষ্পে রূপান্তরিত করতে যে তাপের প্রয়োজন হয় সেটাই হচ্ছে বাষ্পীভবনের লীন তাপ। বলো 0 ডিগ্রি সেলসিয়াসের সমতুল্য কেলভিন কত? একটু আগে বলে দিলাম। সঠিক উত্তর অপশন সি যারা বলেছ 273 কেলভিন। বলো সেলসিয়াস থেকে কেলভিনের রূপান্তরের সূত্র কোনটা? সঠিক উত্তর কি হবে? যে কেলভিন সমান কি হবে? কেলভিন সমান তোমার হচ্ছে ডিগ্রি সেলসিয়াস যোগ 273। দেখো এইগুলো সব করে নাও, আমি তারপরে কিন্তু মার্কিং করে দেবো তোমাদের টেলিগ্রামে পিডিএফ যখন দেবো না, মার্কিং করে দেবো যেগুলো এর মধ্যে থেকে যেগুলো মানে বেশ গুরুত্বপূর্ণ, যদি এই অধ্যায় থেকে প্রশ্ন হয় তাহলে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো কিন্তু আমি এরকম গোল গোল করে দেবো, ঠিক আছে। বলো কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? গলন, বাষ্পীভবন, ঊর্ধ্বপাতন না ঘনীভবন? দেখো কঠিন থেকে সরাসরি গ্যাসে যাচ্ছে, তাহলে তুমি কি বলবে? যে ঊর্ধ্বপাতন হচ্ছে, তাই না? অপশন সি আমাদের সঠিক উত্তর হচ্ছে। বলো তারপরে প্রশ্ন, যে গ্যাসীয় অবস্থা থেকে সরাসরি কঠিন অবস্থায় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? গ্যাস থেকে সরাসরি কঠিনে হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তুমি কি বলবে? অবক্ষেপণ, তাই না? অপশন বি আমাদের সঠিক উত্তর। বলো অ্যামোনিয়াম ক্লোরাইডের উত্তপ্তকরণের সময় কোন প্রক্রিয়া ঘটে? ভালো প্রশ্ন, মাথায় রাখবে অ্যামোনিয়াম ক্লোরাইডকে যদি আমরা উত্তপ্ত করি সরাসরি কি হয়? সরাসরি সেটা গ্যাসে পরিণত হয়। মানে অ্যামোনিয়াম ক্লোরাইড তো গুঁড়ো মানেই তো বুঝতে পারছো কঠিন, কঠিন থেকে যদি সরাসরি গ্যাসে যায় তাহলে সেটাকে কি বলা হয় বলো? সেটাকে ঊর্ধ্বপাতন বলে, তাই না? কঠিন থেকে সরাসরি গ্যাসে গেলে ঊর্ধ্বপাতন। বলো কঠিন কার্বন ডাই অক্সাইডকে শুষ্ক বরফ বলা হয় কেন? কারণ কি? কারণ গলনের সময় পানি তৈরি করে তাই, নাকি তরল না হয়ে সরাসরি গ্যাসে রূপান্তরিত হয়, নাকি এটি সব সময় বরফ শীতল থাকে, নাকি এটি সাদা রঙের হওয়ার জন্য? কি হবে? মাথায় রাখবে কঠিন, বলেই দিয়েছে কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলা হয় কারণ কি? কারণ তরলে না গিয়ে এটি সরাসরি গ্যাসে রূপান্তরিত হয়, সেই জন্য। অপশন বি যারা বলেছো তোমাদের সঠিক হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন, বলো যে গ্যাসের কণাগুলোকে কাছাকাছি আনার জন্য কি করা হবে? চাপ কমিয়ে আনা যায়, নাকি তাপমাত্রা বাড়িয়ে, না চাপ প্রয়োগ করে, নাকি তোমার হচ্ছে গলন ঘটানোর ফলে? কিভাবে? দেখো গ্যাসের কণাগুলোর কাছাকাছি আনার জন্য তোমাকে কি করতে হবে? চাপ বাড়াতে হবে, অর্থাৎ চাপ প্রয়োগ করতে হবে, তাই না? চাপ প্রয়োগ করলেই কিন্তু তুমি হচ্ছে গ্যাসের কণাগুলো, দেখো না যখন গ্যাস লাইটে গ্যাস ভরে তখন চাপ দিয়েই তো তোমার গ্যাসটাকে তোমার হচ্ছে কাছাকাছি কণাগুলো কাছাকাছি নিয়ে আসে, মানে এই তো তরলে পরিণত করছে। বলছে কঠিন কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলীয় চাপে এলে কি ঘটে বলো? গলে তরলে রূপান্তরিত হয়, সরাসরি গ্যাসীয় CO2-তে রূপান্তরিত হয়, না কঠিন অবস্থায় অপরিবর্তিত থাকে, না পানি তৈরি করে? কি হবে? কঠিন কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলীয় চাপে এলে কি হবে? গ্যাসে পরিণত হয়ে যাবে, সরাসরি গ্যাসীয় CO2-তে রূপান্তরিত হবে। অপশান বি যারা বলেছ তোমাদের সঠিক উত্তর। বলছে সমুদ্র পৃষ্ঠে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ কত? ভালো প্রশ্ন, বলো। মাথায় রাখবে 1.01 × 10⁵ পাস্কেল, ঠিক আছে। আর এটাইকেই বলা হচ্ছে বায়ুমণ্ডল চাপের একক হচ্ছে ATM, ঠিক আছে।
তা এই এক এটিএম এর চাপের সমতুল্য ওই তোমার একই উত্তর হবে যে 1.01 × 10⁵ পাস্কেল। আশা করি তোমরা তো জানোই, এইগুলো পড়ে নিয়েছো। বলো পরে প্রশ্ন যে 300 কেলভিনকে সেলসিয়াসে রূপান্তরিত করলে কত হবে বলো। কেলভিন থেকে সেলসিয়াস বলো, জানোই অপশান এ যারা বলেছো কি হবে বস, 300 থেকে তুমি কি করবে, 273 বাদ দেবে, দিলে পরে যেটা থাকবে সেটাই সেলসিয়াসে চলে আসে। পরেরটা তাহলে বলো সঠিক উত্তর কি হবে, যে 500 হচ্ছে তোমার 73 কেলভিন থেকে সেলসিয়াসে রূপান্তরিত করো। বলো সঠিক উত্তর বলতেই হবে। সঠিক উত্তর অপশান বি 300 হবে, তাই না? 273 বাদ দাও, তাহলে 300 থেকে থাকছে। বলো 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ভৌত অবস্থা কি হবে? কঠিন, তরল, গ্যাসীয় না প্লাজমা? সঠিক উত্তর গ্যাসীয় হয়ে যাবে, কারণ বুঝতেই পারছো 100তেই জল ফোটে, আর 100-র উপরে গেলেই তো সে বাষ্প হয়ে যাচ্ছে, তাই না? তা বলছে দেখো যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ভৌত অবস্থা কি হবে? কঠিন, তরল ও গ্যাস উভয় অবস্থা, নাকি কেবল তরল না কেবল গ্যাস? সঠিক উত্তর ভালো করে বুঝবে কিন্তু প্রশ্নটা। 100 ডিগ্রি সেলসিয়াসে বলছে, 100 ডিগ্রি সেলসিয়াসে তরল কি ফুটতে শুরু করে, ফুটলে কিন্তু কি হবে তুমি দেখবা, ফুটলে মানে সেটা কি, সেটা কিন্তু তরল ও গ্যাসই উভয় অবস্থায় থাকে। বুঝতে পারলে? অপশন বি সঠিক উত্তর হবে। 100-র ওপরে যেই চলে যাবে তখনই কিন্তু বস সেটা গ্যাসে পরিণত হবে, আর 100-তে তরল এবং গ্যাস উভয় অবস্থায় দেখা যাবে। বলো বায়ুমণ্ডলীয় গ্যাসগুলোকে তরলীকৃত করার জন্য কি করতে হয়? কেবল তাপমাত্রা কমাতে হবে, নাকি কেবল চাপ বাড়াতে হবে, নাকি চাপ বাড়িয়েও তাপমাত্রা কমিয়ে তোমার হচ্ছে তরলে পরিণত করা যায়, নাকি কেবল গলন ঘটিয়ে? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর অপশান সি যারা বলেছো, যে বায়ুমণ্ডলীয় গ্যাসগুলিকে তরলীকৃত করার জন্য চাপ বাড়িয়ে ও তাপমাত্রা কমিয়ে কিন্তু তুমি করতে পারো, তাই না? অপশান সি। বলছে স্ফুটনাঙ্কে না পৌঁছিয়েই তরলের বাষ্পে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? স্ফুটনাঙ্কে না পৌঁছিয়েই তরলকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াটাকে কি বলা হয় বলো? বুঝতেই পারছো যে তরল থেকে সরাসরি বাষ্পে হচ্ছে, তোমার হচ্ছে কি বাষ্পায়ন বলি যাকে আমরা, অপশান সি, তাই না? নিচের কোনটি বাষ্পায়নের উদাহরণ নয় বলেছে বলো? ভেজা কাপড় শুকানো, খোলা পাত্রে জল শুকানো, বরফ গলে যাওয়া না পুকুরের জল শুকানো? কোনটা হবে সঠিক উত্তর? যেখানে এই বরফ গলে যাওয়াটা কিন্তু কোনো রকমের কোনো বাষ্পায়নের সাথে সম্পর্কিত নয়, বাকিগুলো কিন্তু সবই বাষ্পায়নের সাথে সম্পর্কিত। পুকুরের জলও দেখবা বাষ্পীভূত হয়, আমরা বুঝতেই পারি, তাই না? কমে যায় কিছুদিন পরে। তারপরে বলো বাষ্পায়নের হার সব থেকে বেশি কিসে? আর্দ্রতা বেশি হলে, তাপমাত্রা কম হলে, পৃষ্ঠতল বেশি হলে, নাকি বাতাসের বেগ কম হলে? কি হবে সঠিক উত্তর? বাষ্পায়নের হার বেশি হয় কিসে বলো তো? যে পৃষ্ঠতল বেশি হলে কিন্তু বাষ্পায়ন দ্রুত হয়, তাই না? আর্দ্রতা কম হলে বাষ্পায়নের হার কি হবে বলো? আর্দ্রতা কম হলে বাষ্পায়নের হার কমে যাবে, বেড়ে যাবে, নাকি অপরিবর্তিত থাকবে না বন্ধ হয়ে যাবে বলো? মাথায় রাখবে আর্দ্রতা যদি কম হয় তাহলে কিন্তু বাষ্পায়নের হারও কিন্তু তোমার কমে যাবে, তাই না? বলছি বেড়ে যাবে। মাথায় রাখবে আর্দ্রতা যত কম হবে বাষ্পায়নের হার কিন্তু তত বেড়ে যাবে। পরেরটা বলো। বলো বাতাসের বেগ বৃদ্ধি পেলে বাষ্পায়নের হার কি হবে? বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, অপরিবর্তিত থাকবে, নাকি একেবারে বন্ধ হয়ে যাবে? কি হচ্ছে দাগ বস, যাই হোক দেখো, তাহলে এখানে মাথায় রাখবে সঠিক উত্তর কি, যে বাতাসের বেগ বৃদ্ধি পেলে বাষ্পায়নের হার কিন্তু বৃদ্ধি পাবে, তাই না? পরের প্রশ্ন বলো, ভালো প্রশ্ন এটা পড়বে, যে হাতের তালুতে সামান্য অ্যাসিটন দিয়ে যদি দিলে পরে ঠান্ডা লাগে কেন? কি কারণে? কারণ কি অ্যাসিটন তাপ উৎপন্ন করে তাই, নাকি অ্যাসিটন দ্রুত বাষ্পীভূত হয়ে চারপাশ থেকে তাপ শোষণ করে, অ্যাসিটন জমে যায়, নাকি অ্যাসিটন গলন ঘটায়? কি হবে সঠিক উত্তর? অপশন বি যারা বলেছো, যে অ্যাসিটন দ্রুত বাষ্পীভূত হয়ে চারপাশ থেকে তাপ শোষণ করে। ঠিক আছে, সব কিন্তু এনসেটের লাইন ধরে তোলা, দেখে নিবা বইতেই আছে। বড় গরমের দিনে আর কি বাড়ির ছাদে জল ছেটানো হলে চারপাশ ঠান্ডা হয় কেন? কারণ কি জল শক্তি দেয়, জল বাষ্পায়নের সময় লীন তাপ শোষণ করে, নাকি জল জমে যায়, না জল তরলে পরিণত হয় বলো? সঠিক উত্তর বুঝতেই পারছো যে জল বাষ্পায়নের সময় লীন তাপ শোষণ করে। অপশন বি আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন বলো, যে গ্রীষ্মকালে সুতির কাপড় পরিধান করলে শরীর ঠান্ডা থাকে কেন? চারটে অপশন দেখো, দেখে বলো।
কারণ কি, কারণ সুতির কাপড় সহজে ঘাম শোষে মানে চুষে নেয় এবং বাষ্পায়নের সুযোগ করে দেয়, তাই না? সেই জন্য কিন্তু গ্রীষ্মকালে সুতির কাপড় পরিধান করলে শরীর ঠান্ডা থাকে। বলছে বরফ শীতল জলের গ্লাসের বাইরের দিকে তোমার হচ্ছে বিন্দু বিন্দু জল জমে কেন, কি জন্য? এটাও ভালো প্রশ্ন, বলো। কারণ কি, যে গ্লাসের ভেতরে জল ছিদ্র দিয়ে বের হয়, নাকি তোমার হচ্ছে বায়ুর জলীয় বাষ্প ঠান্ডা গ্লাসে ঘনীভূত হয়, নাকি গ্লাস গলে জল বের হয়, নাকি তোমার ওই জলে বাষ্পর ভেতর থেকে বাইরে আসে? কি হবে সঠিক উত্তর? অপশন বি, যে বায়ু তোমার হচ্ছে বায়ুর জলীয় বাষ্প ঠান্ডা গ্লাসে ঘনীভূত হয়, সেই জন্যই কিন্তু তোমার এই দেখবা যে গ্রীষ্মকালেও তুমি দেখবা যে ঠান্ডা জল তুমি যদি কল থেকেও আনো, দেখবা পাশ দিয়ে কিন্তু বিন্দু বিন্দু লেগে রয়েছে, তাই না? বলো, মরুভূমির কুলার গ্রীষ্মে ভালো কাজ করে কারণ কি? কারণ এতে বরফ থাকে, নাকি শুষ্ক বাতাসে বাষ্পায়ন বেশি হয়, নাকি এতে বৈদ্যুতিক পাখা থাকে, নাকি পানি হিমায়িত হয়? সঠিক উত্তর, শুষ্ক বাতাসে বাষ্পায়ন বেশি থাকে বলেই কিন্তু মরুভূমির যে কুলার সেগুলো কিন্তু গ্রীষ্মকালে ভালো কাজ করে। বলছে গ্রীষ্মকালে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? কারণ কলসির রং সাদা তাই, কলসি তাপ শোষণ করে, না কলসির ক্ষুদ্র রন্ধ্র দিয়ে জল বাষ্পীভূত হয় ও শীতলতা আনে, নাকি কলসির ভেতরে বাতাস থাকে? কি হবে সঠিক উত্তর? অপশন সি, যে কলসির ক্ষুদ্র রন্ধ্র দিয়ে জল বাষ্পীভূত হয় এবং শীতলতা আনে, সেই জন্য, তাই না? মানে তুমি তো এগুলো তো বুঝিয়ে দিয়েছি, পড়ে নিয়েছো, এখন আর আমি ওইদিকে যাচ্ছি না, শুধু এমসিকিউ বলছি। যে গরম চা প্লেটে ঢেলে সহজে ঠান্ডা হয় কেন, বলো। বলো সঠিক উত্তর কি, যে প্লেটে পৃষ্ঠতল বেশি হয় বলে বাষ্পায়নের হার বাড়ে, তাই তো? বলছে গ্রীষ্মকালে কি ধরনের পোশাক বেশি উপকারী? একদম ইজি, বুঝতেই পারছো যে সুতির। বলছি প্রতিপ্রভ টিউব ও নিয়ন বাতিতে মানে নিয়ন বাল্বে কোনো পদার্থের অবস্থা দেখা যায়? কঠিন অবস্থা, তরল, প্লাজমা না গ্যাসীয়? সঠিক উত্তর প্লাজমা, মাথায় রাখবে, ঠিক আছে? বলছে নক্ষত্রের উজ্জ্বলতার জন্য প্রধানত কোন পদার্থের অবস্থা দায়ী? বলো, কঠিন, তরল, প্লাজমা না গ্যাসীয়? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, প্লাজমা। পদার্থের পঞ্চম অবস্থা বোস আইনস্টাইন কনডেনসেট যেটা হচ্ছে ভবিষ্যৎবাণী করেছিলেন কারা বা কে? সঠিক উত্তর অপশন বি, সত্যেন্দ্রনাথ বসু ও আলবার্ট আইনস্টাইন, মাথায় রাখবে, ঠিক? কেমন? বলছে বোস আইনস্টাইন কনডেনসেট সৃষ্টি হয় কিভাবে? উচ্চ উষ্ণতায় তোমার গ্যাস উত্তাপ্ত করে, নিম্ন উষ্ণতায় গ্যাস শীতল করে, নাকি উচ্চ চাপে গ্যাস সংকুচিত করে, নাকি গ্যাসে বিদ্যুৎ প্রবাহিত করে? বলো সঠিক উত্তর অপশন বি, যারা বলেছ নিম্ন উষ্ণতায় গ্যাস শীতল করেই কিন্তু তোমার হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেট সৃষ্টি করা যায়। এই ছিল তোমাদের মোটামুটি কতগুলো প্রশ্ন, নাম্বারিং করা নেই তো, যাই হোক দেখে নাও, মোটামুটি প্রায় 60-70টা তো হয়ে যাবে। এবার আমাকে কমেন্ট করে জানাও যে তুমি কতগুলো প্রশ্ন নিজে সঠিক উত্তর করতে বলেছো। দেখো কতগুলো সঠিক পেরেছো সেটা হয়তো গণনা করা সম্ভব না, মানে সময় লেগে যাবে, সেটা করতে যেও না। তোমার কটা ভুল হয়েছে তাই বলো, নাকি তুমি সব পেরেছো সেটা বলো। আশা করি যারা পড়েছো তোমরা কিন্তু আশা করি সবগুলোই সঠিক উত্তর বলতে পেরেছো। এইভাবে আমি প্রত্যেকটা নবম এবং দশম শ্রেণী প্রত্যেকটার ওপরেই কিন্তু তোমাদের আরও একবার করে, আমি তো একবার করে দেখো প্রত্যেকটা অধ্যায়ের উপর একবার করে এমসিকিউ তোমাদের করিয়ে দিয়েছি বোঝানোর পাশাপাশি, আরও একবার করে তোমাদের এই ইউটিউবেই আমি ক্লাস এনে দিচ্ছি, এখান থেকে আরও একবার তোমরা দেখে নিবা এবং নিজেরা কিন্তু অ্যান্সার বলবা আমাকে কতগুলো সঠিক হচ্ছে। কেমন? রাখছি, জয় হিন্দ।